কোথাও যাবি? অর্ষা মাথায় ওড়না দিতে দিতে বলল, কুরিয়ার অফিসে যাব একটু। এখনই যেতে হবে? হ্যাঁ, কেন? ঐশীকে একটু পরেই ছেলেপক্ষ দেখতে আসবে। আপুকে দেখতে আসবে মা, আমাকে নয়। আর তোমাকে যতটুকু কাজে সাহায্য করার ততটুকু তো করেছি। এখন তারা আসলে শুধু সামনে খাবার দেবে। ঐশীকে রেডি কে করাবে? মা, আপু কি বাচ্চা? আমিনা বেগম চুপ করে আছেন। অর্ষা হেসে ফেলল। সে তো তার মাকে চেনে। বাইরে কোথাও গেলেই অস্থির হয়ে পড়েন তিনি। সে মায়ের কাঁধ জড়িয়ে ধরে বলল, জলদি চলে আসবো। এরপর সে বেরিয়ে যায় বাড়ি থেকে। পথে একবার রিহানকে কল করেছিল। সকাল থেকে এখনো অবধি আর কথা হয়নি। কাজে আছে নাকি ঘুমায় কে জানে, কিন্তু ফোন রিসিভ করলো না রিহান। অর্ষাও আর ফোন দিয়ে বিরক্ত করলো না। ফ্রি হলে কল ব্যাক করবেই। সে বাড়ি থেকে বেরিয়ে রিক্সা খুঁজছিল। তখন তার ভার্সিটির এক ক্লাসমেট শাকিল রিক্সায় করে কোথাও যাচ্ছিল। অর্ষাকে দেখে রিক্সা থামিয়ে উকি দিল সে। অগত্যা অর্ষাও এগিয়ে গেল। শাকিল হাসি হাসি মুখ করে জিজ্ঞেস করলো, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো। তুমি? আলহামদুলিল্লাহ। কোথাও যাচ্ছ? একটু কুরিয়ার অফিসে যাব। ওহ, রিকশায় উঠো, আমি কুরিয়ার অফিসের সামনে দিয়েই যাব। সমস্যা নেই, আমি রিক্সা খুঁজে নেব। আমার সাথে গেলে কি সমস্যা? অর্ষা কি বলবে বুঝতে পারল না, তাই কথা না বাড়িয়ে রিকশায় উঠে পড়ল। সে জানে ক্লাসের আরও কয়েকজনের মধ্যে শাকিলও একজন, যে অর্ষাকে পছন্দ করে। যদিও মুখে বলেনি, তবে হাবভাবে বুঝিয়েছে। অর্ষাকে নিশ্চুপ দেখে শাকিল জিজ্ঞেস করল, ক্লাসে আসো না কেন? আইডিও ডিঅ্যাক্টিভেট ছিল দেখলাম। এমনি। এমনিই নাকি কোনো কারণ আছে? জানো কত মিস করছিলাম। আমি তো ভেবেছি আবার বিয়ে টিয়ে করে ফেলেছ কিনা। শাকিল কথাটা হেসেই বলল। সঙ্গে মৃদু হাসল অর্ষাও। বলল, করিনি এখনো, তবে করব শীঘ্রই। শাকিল মলিন স্বরে বলল। ওহ। এরপর কথা বেশি দূর আগায়নি। কুরিয়ার অফিসের সামনে নেমে অর্ষা ভাড়া দিতে চাইলে শাকিল বলল, পাগল নাকি? তুমি ভাড়া দিচ্ছ কেন? আমি দিয়ে দেব। তুমি যাও। আমি দিলে কি সমস্যা? আমি দিলেও সমস্যা নেই। যাও, আসছি। আর ক্লাসে এসো। শাকিল চলে যাওয়ার পর অর্ষা বিদ্রূপ করে হাসল। সবারই শুধু চোখের মায়া। যতক্ষণ চোখের সামনে থাকে ততক্ষণ ভালোবাসা, কেয়ার সব উপচে পড়ে। চোখের আড়াল হলে কেউ একটা খোঁজ তো নিবে, দূরে থাক। অর্ষা নামে পৃথিবীতে যে কেউ আছে, এটাই সবাই ভুলে যায়। কুরিয়ার অফিসে গিয়ে অর্ষার আক্কেল গরম। এতগুলো বই এখন সে কি করে বাড়ি অবধি নিয়ে যাবে? উপায় না পেয়ে কুরিয়ারের ছেলেটাকে অনুরোধের স্বরে বলল, বইগুলো একটু রিক্সা পর্যন্ত নিয়ে দেবেন প্লিজ। মেয়েদের অনুরোধ উপেক্ষা করা পুরুষের কাম্য নয়। সেই ছেলেটিও উপেক্ষা না করে বরং সাহায্য করল। অর্ষা তাকে ধন্যবাদ দিয়ে বইগুলো নিয়ে বাড়ি পর্যন্ত এলো। ভাড়া দিয়ে রিক্সাওয়ালাকে বলল, মামা বইগুলো একটু দোতলা পর্যন্ত নিয়ে দেবেন। রিক্সাওয়ালা অসহায়ত্ব প্রকাশ করে বলল, আম্মা, আমার কোমরত বেদনা, ভারী জিনিস নিতাম ফারি না, নইলে নিয়া দিতাম। ও আচ্ছা, তাহলে থাক। ভাড়া দিয়ে বইগুলো নিয়ে অর্ষা বাড়ির মেইন গেটের সামনে দাঁড়িয়ে আছে। কাউকেই পাচ্ছে না হেল্প চাওয়ার জন্য। সে উপায় না পেয়ে বাবাকে কল করলো কয়েকবার, কিন্তু রিসিভ করেনি। এখন তার মেজাজ খারাপ হচ্ছে। নিজের উপরেই বিরক্ত সে। এতগুলো বই একসাথে অর্ডার করতে কে বলেছিল তাকে? বিরক্তি নিয়ে বাড়ির ভিতরে তাকাতেই দেখতে পেল একটা ছেলে লনে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। সে এখান থেকেই জোরে ডাকলো, হ্যালো, এই যে, শুনছেন? ছেলেটি এদিক ওদিক তাকিয়ে যখন দেখলো তাকেই ডাকা হয়েছে, তখন কল কেটে সে সামনে এগিয়ে এলো। ছেলেটাকে কাছ থেকে দেখেই অর্ষার ভ্রু কুঁচকে গেল। এটা তো মনে হচ্ছে গতকাল ধাক্কা খাওয়া সেই ছেলেটি। কি যেন নাম? ও হ্যাঁ, আহনাব। অর্ষা যখন নিশ্চুপ থেকে মনে মনে প্রশ্নের জাল বুনছিল, তখন ছেলেটি প্রশ্ন করলো, আমায় ডেকেছেন? জি, একটা হেল্প দরকার ছিল। কি হেল্প? যদি কিছু মনে না করেন তাহলে বইগুলো একটু দোতলা পর্যন্ত নিয়ে দেবেন। এমন কোনো হেল্প চাইবে সে হয়তো আশা করেনি। অবাক হয়ে অর্ষার দিকে তাকিয়ে আছে। কেউ যেতে সাহায্য চাইলে তাকে তো মুখের ওপর নাও বলা যায় না। তাই সে অর্ষাকে হেল্প করার জন্যে বইয়ের ভারী প্যাকেট দুহাতে তুলে নিল। তখনই তার এক হাতের মুঠোয় থাকা ফোনটি বেজে ওঠে। রিসিভ করতে গিয়ে চাপ লেগে লাউড স্পিকার অন হয়ে যায়। ওপাশ থেকে একটা পুরুষ কণ্ঠ চাপা স্বরে বলে উঠল, আহনাফের বাচ্চা, আমাকে রেখে কোথায় গেলি?
জলদি আয়। আহনাব একটু বিব্রতভাবে অর্ষার দিকে তাকালো। শুধু আসছি বলে কলটা কেটে দিল সে। এদিকে অর্ষার মনের কনফিউশনও দূর হয়ে গেছে যে এই ছেলেই আহনাব। দোতলায় উঠে অর্ষা যখন কলিং বেল বাজালো তখন আহনাব একটু অবাকই হয়েছে। সে হয়তো ভাবেনি যে তার বন্ধুর জন্য যেই পাত্রী দেখতে এসেছে তারই কেউ হবে এই মেয়ে। দরজা খুলে দিয়েছে অর্থি। অর্ষা নিশ্চুপে ড্রয়িং রুম পেরিয়ে নিজের রুমে ঢুকে গেল। পিছু পিছু বই নিয়ে আহনাপও গেল। অর্থিও পিছু আস্তে আস্তে বলছে। আপু, কে এনেছো কে এনেছো? ওর কণ্ঠস্বর শুনেই সবার মনোযোগ ওদের দিকে পড়েছে। আহনাপের হাতে বই দেখে আমিনা বেগমের চক্ষু চড়ক গাছ। তিনি তড়িঘড়ি করে অর্ষার রুমে গিয়ে বললেন, একই, তুই ওকে দিয়ে বই এনেছিস কেন? এরপর তিনি ব্যস্ত হয়ে বললেন, বাবা, তুমি রাখো, এগুলো রাখো, ও তো জানতো না আসলে। আহনাপ তাকে শান্ত করতে বলল। সমস্যা নেই আন্টি। অর্ষা অবাক হয়ে তাকিয়ে আছে। তার মা এই ছেলেটাকে এত তোষামোদ কেন করছে? তাকে হেল্প করেছে বিধায় আহনাবকে সে ভেতরে এনেছিল ভদ্রতা সূচক 1 কাপ চা খাওয়াতে। ড্রয়িং রুমে মানুষজন দেখে বুঝতে পেরেছে যে পাত্রপক্ষ এসেছে ঐশীকে দেখতে, তাই সে ভেতরের রুমে নিয়ে এসেছে। সাথে করে অর্থিকেও এনেছিল মাকে ডেকে পাঠাবে বলে। কিন্তু মা তো নিজেই হাজির, আবার এর প্রতি এত আতুর যত্ন। আমিনা বেগম ব্যস্ত হয়ে বললেন, বাবা, তুমি এসো, খাবে? আসার পর থেকে তো কিছুই খাওনি। আহনাব কিছু না বলে তার সাথে ড্রয়িং রুমে চলে গেল। অর্ষা তখন অর্থিকে জিজ্ঞেস করলো, এই ছেলে কে রে? এই ভাইয়াটাও তো মেহমান। মেহমান মানে? আপুকে যারা দেখতে এসেছে ওদের সাথে আসছে? অর্থি উপর নিচ মাথা ঝাঁকালো। অর্ষা নিজের ওপরেই বিরক্ত হয়ে বলল, ধ্যাত। আহনাব তামিমের কাছে গিয়ে বসেছে। তামিম তখন ফিসফিস করে জিজ্ঞেস করলো। কোথায় ছিলি? আহনাবও ফিসফিস করে বলল, মানে? পরে বলবো, শুধু এইটুকু বলি, তুই সাবধানে থাকিস বিয়ে হলে। দেখার পর্ব শেষ হলে কথাবার্তা বলল সবাই। এরপর খাওয়া দাওয়া করে চলে যাওয়ার সময় মা বাবার সাথে অর্ষা এবং অর্থিও নিচে নামলো তাদের গাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য। বড়রা সবাই তখনও কথাবার্তা বলতে বলতে হাঁটছিল। তামিম এবং আহনাব হাঁটছিল একসাথে। অর্ষা আহনাবকে ফের উদ্দেশ্য করে বলল, শুনছেন? আহনাব এবং তামিম দুজনেই পিছু ফিরে তাকালো। অর্ষা সেই চিরকুটটা আহনাবকে ফিরিয়ে দিয়ে বলল, এটা বোধহয় আপনার। এরপর সে তামিমকে বলল, ভাইয়া সাবধানে যাবেন। তামিম বেশ অবাক হয়েছে এই ঘটনায়। এই কাগজ আহনাবের মানে? নাকি ঘোল খাইয়ে প্রেমপত্র দিল? অর্ষা এবং অর্থি চলে আসার পর আহনাব কাগজের ভাঁজ খুলে ভড়কে গেল। বিস্ময় নিয়ে বলল, হাউ দিস পসিবল? দেখি কি এটা। বলেই তামিম কাগজটা হাতে নিল। লেখা পড়ে বিস্ময় নিয়ে বলল, কিরে, তুই আমার হবু শালিকাকে চিঠি দিছিলি কেন? তামিমের বিস্ময় কাটছিল না তখনও। আহনা বসে আছে ভাবলেশহীনভাবে। তামিম গাল চুলকে বলল, তুই যদি এই চিরকুট সুপ্তিকে দিয়ে থাকিস তাহলে এটা অর্ষার কাছে যাবে কিভাবে? আমি জানি না। অর্ষা আর সুপ্তি ফের না তো আবার? তোর মাথা গেছে? বর্ষার বয়স আর সুপ্তির বয়স এক? তাহলে পরিচিত? জানি না রে বাপ, এই টপিক এখন বাদ দে। তোর কথা বল, মেয়ে পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার কাছে বেশ ভালো লেগেছে। আলাদা কথাও বলেছি। বেশ নম্রভদ্র আর শান্ত মনে হলো কথা বলে। তাহলে তো ভালোই। বাড়িতে গিয়ে বলে দিবি যে মেয়ে পছন্দ হয়েছে তোর। আমি না হয় বললাম, কিন্তু মেয়ের আমাকে পছন্দ হয়েছে কিনা তা কে জানে? না হওয়ার মতো তো কোনো কারণ দেখছি না। সেটা তো বাসায় গেলে জানা যাবে। চল উঠি তাহলে এখন। আহনাব মাথা নাড়িয়ে সায় দিল। চায়ের বিল মিটিয়ে দুজনে বেরিয়ে গেল চায়ের দোকান থেকে। নীল রঙের 12 হাত শাড়িটা ছেড়ে ভাঁজ করছে ঐশী। পাত্রপক্ষের সামনে আজ সে এই শাড়িটা পরেই গিয়েছিল। তামিমের সাথে কথা বলার সময়ে এক প্রসঙ্গে জানতে পেরেছিল নীল তার ভীষণ পছন্দের। অবশ্য অধিকাংশ মানুষেরই দেখা যায় যে নীল রং প্রিয়, কমন একটা কালার। নিজের মাঝে যখন বিভিন্ন রকম চিন্তা ভাবনার প্রসার ঘটে চলছে
চলছিল সেই মুহূর্তে অর্ষা এলো ঐশীর রুমে। মূলত আমেনা বেগমই ওকে পাঠিয়েছে তামিমের ব্যাপারে কথা বলতে। পছন্দের কথা মাকে বললেও অপছন্দের অনেক কিছুই হয়তো দ্বিধায় সে মাকে বলতে পারবে না, এজন্যই তিনি অর্ষাকে পাঠিয়েছেন। ঐশী চাপা স্বভাবের এবং শান্ত, সবার সাথে তার ভাব তেমন না থাকলেও অর্ষার সাথে আছে। অর্ষাকে সে ভালো মন্দ সমস্ত কিছুই শেয়ার করে। আপু, অর্ষাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে ঐশী মুচকি হাসল, বলল, ভেতরে আয়। অর্ষা বিছানায় পা উঠিয়ে বসল, ভ্রু নাচিয়ে বলল, ব্যাপার কি তোর? কিসের ব্যাপার? মনে মনে হাসছিস কেন? কই মনে মনে হাসি, চোখে বেশি দেখিস। আচ্ছা, তারপর বল, ছেলেকে কেমন লাগলো? ভালো। শুধু ভালো? আর কি? অনেক ভালোও হতে পারে, আবার বিয়ে করার মতো ভালো হতে পারে। তোর কোনটা? বিয়ে করার মতো ভালো লেগেছে? ঐশী চুপ করে আছে। বয়সে সে অর্ষার চেয়ে 4 বছরের বড়। পড়াশোনার গণ্ডি পেরিয়ে এখন একটা প্রাইভেট কোম্পানিতে জব করছে সে। বন্ধু বান্ধবের সংখ্যা শূন্যের কোটায়। স্কুলে থাকতে বেস্ট ফ্রেন্ড ছিল এক মেয়ে, কিন্তু সময়ের পরিক্রমায় বন্ধুত্বের দূরত্ব বেড়েছে। এখন আর কোনো যোগাযোগও নেই। এরপর থেকে সবার সাথে শুধু ওর ভালো সম্পর্ক। নিজের খুব কাছের বলতে কোনো ফ্রেন্ড নেই, অফিসেও তাই। কয়েকজনের সাথে ভালো সম্পর্কই শুধু। প্রেম ভালোবাসা জীবনে অবশ্য এসেছিল, তবে ঐশী ইন্ট্রোভার্ট হওয়ায় সেই ডাকে সাড়া দেয়নি। সে তার পড়াশোনা এবং পরিবার নিয়েই ভালো ছিল। এখন আর বিয়ে না করে উপায় নেই। পরিবারের পছন্দেই বিয়ে করবে ভেবে রেখেছিল সব সময়। তামিমের আগেও কয়েকজন পাত্রপক্ষ দেখে গেছে ঐশীকে। ওদের কারোর সাথেই কথা বলে ওর ভালো লাগেনি, কিন্তু তামিমের বেলায় মনে হলো ভিন্ন কিছু ঘটেছে। যদিও তামিমকে দেখে মনে হয়েছে যে সে চঞ্চল স্বভাবের, একদম তার বিপরীত, কিন্তু ব্যবহার কথাবার্তা মার্জিত। এটাই বোধহয় তাকে মুগ্ধ করেছে। ঐশী অর্ষার পাশে বসে চুপচাপ অনেকক্ষণ ভাবলো কিছু, তারপর বলল, হ্যাঁ, বিয়ে করার মতো। অর্ষা খুশিতে লাফিয়ে উঠে বলল, সত্যি? ঐশী মুচকি হেসে বলল, হ্যাঁ। ইয়ে, ফাইনালি তাহলে তোর বিয়েটা হচ্ছে। খুব খুশি না? জানি তো কেন এত খুশি। নিজের রাস্তা ক্লিয়ার হবে, তাই না? আপু, সবসময় সত্যি কথা বলতে হয় না। দুই বোনই একযোগে হেসে উঠল তখন। দুই বাড়ি থেকেই খবর আদান প্রদান হলো। তাদের সবারই তামিম এবং ঐশীকে পছন্দ হয়েছে। আরেক দফায় দুই পরিবার একসাথে বসে এঙ্গেজমেন্টটা সেরে ফেলতে চায়। এবার কথাবার্তা হবে তামিমদের বাসায়, সেই সাথে বাড়ি ঘরও ঘুরে দেখা হবে। ঐশীর পরিবারও এতে রাজি হয়েছে। একদিকে বোনের বিয়ে হবে, এই খুশিতে দিন কাটছিল অর্ষার। অন্যদিকে আগামীকাল রিহানের জন্মদিন। সে ভেবে রেখেছে কাল সরাসরি স্টুডিওতে গিয়ে রিহানকে সারপ্রাইজ দেবে। এজন্য সে রাতেই রিহানকে কল দিয়ে জেনে নিয়েছিল যে সকালে সে কোথায় থাকবে। রাতে ঘুমের বাহানা দিয়ে 12টার আগেই কথা বলা শেষ করেছে অর্ষা, যাতে করে 12টায় উইশ না করতে হয়। একেবারে সারপ্রাইজ দিয়েই উইশ করবে। এজন্য রাতে সে জলদি ঘুমিয়েও পড়ে। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নেয়। ক্লাস আছে আজ, এটা বলে সে বাড়ি থেকে বের হলো। রিহানের সাথে দেখা করে তামিমের সাথে দেখা করতে হবে। গতকাল কল করেছিল সে অর্ষাকে, দরকারি কথা নাকি আছে ওর সাথে। অর্ষা সবার আগে গেল গিফট কিনতে। একটা ঘড়ি কিনে সে লাভ শেপের একটা পেস্ট্রি কিনে নিল। এরপর 2টো চকোলেট আর 2টো গোলাপ কিনে স্টুডিওর সামনে গিয়ে কল দিল রিহানকে। 2বার কল দেওয়ার পরও রিহান রিসিভ করেনি। 3বারের বেলায় কল কেটে দিয়েছে, হয়তো ব্যস্ত আছে। এখন আবার ফোন করাটা ঠিক হবে কিনা বুঝতে পারল না অর্ষা। দোনোমনা করে প্রায় 10 মিনিট চুপচাপ দাঁড়িয়ে রইল। 10 মিনিট পর আবার দ্বিধা করেই কল করলো। এবার কল রিসিভ করলো রিহান, ব্যস্ততার স্বরে বলল, অর্ষা, আমি এখন বিজি আছি। বারবার কল কেন করছো? কি বলবে? তাড়াতাড়ি বলো। একটু বাইরে আসতে পারবে? ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো অর্ষা। বাইরে আসবো মানে? তুমি এখন কোথায়? তোমার স্টুডিওর সামনে। এরপর আর কিছু না বলেই রিহান কল কেটে দিল। কিছুক্ষণ পরে দেখা গেল রিহান স্টুডিও থেকে বের হচ্ছে। অর্ষা খুশি হয়ে এগিয়ে গেল কিছুটা। রিহান কাছাকাছি আসতেই অর্ষা ফুলগুলো এগিয়ে দিয়ে বলল, হ্যাপি বার্থডে টু ইউ। রিহান ফুলগুলো নিল, বিরক্ত হয়ে বলল, আর ইউ ক্রেজি অর্ষা? অর্ষা হতবিহ্বল হয়ে তাকালো রিহানের দিকে। রিহান সেই বিরক্ত স্বরেই বলল,
এটা আমার কাজের জায়গা, এখানে আসা ঠিক হয়নি তোমার। আমার প্রফেশন তো জানো তুমি। অর্ষার চোখ ছলছল করছে, গলাও কেমন যেন ধরে আসছে তার। মাথা নিচু করে গিফটগুলো এগিয়ে দিয়ে বলল, এগুলো তোমার, আসছি এখন। অর্ষা আর ফিরে তাকালো না। পিছু ঘুরে হাঁটার সময় দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তার চোখ বেয়ে। হাতের উল্টো পিঠে চোখ মুছেও নিল তৎক্ষণাৎ। এরপর হাঁটতে হাঁটতেই তামিমকে কল করে বলল রেস্টুরেন্টে আসতে। সে রেস্টুরেন্টে আসার মিনিট 10 পরেই তামিমও চলে আসলো। তামিমের সামনে অর্ষা যথাসম্ভব চেষ্টা করলো নিজেকে স্বাভাবিক রাখার। কখন এসেছ? জিজ্ঞেস করলো তামিম। এই তো ভাইয়া, একটু আগেই। কিছু অর্ডার করেছ? না। খালি মুখে বসে আছো কেন পাগলি? কি খাবে বলো? কফি। শুধুই কফি? হ্যাঁ, আমি সকালে নাস্তা করেই বের হয়েছি। ঠিক আছে। তামিম দুটো কফি অর্ডার দিয়ে বলল, আসলে গতকাল তোমায় কল দিয়ে দেখা করতে বলেছি ঐশীর বিষয়ে কথা বলতে। ওর সাথে তোমার সম্পর্কটা কেমন? সম্পর্ক কেমন বলতে? না মানে কেমন ক্লোজ তোমরা আর কি। বুঝতে পেরেছি, আমাদের সম্পর্ক খুবই ভালো। কিছু জানতে চাচ্ছেন আপুর ব্যাপারে? কিছু জানতে চাই বলতে, ঐশী কি চুপচাপ স্বভাবের নাকি কথা বলতে চায় না আমার সাথে? বুঝতেছি না। ও কি তোমাকে কিছু বলেছে, অথবা ওর কি অন্য কাউকে পছন্দ? অর্ষা কিছুটা হেসে বলল, এমন কিছু না, ও এরকমই চুপচাপ। আর আপুর আপনাকে ভীষণ পছন্দ হয়েছে। তামিম আহ্লাদিত হয়ে বলল, সত্যি? হ্যাঁ। যাক, শান্তি। অর্ষা হাসল। হাসির মাঝেও তার রিহানের কথা মনে পড়ে গেল তখন। বুকের ভিতরটা তৎক্ষণাৎ মোচড় দিয়ে উঠল ওর। কফি খাওয়া শেষে তামিম বলল, চলো তোমাকে বাসায় বসে দিই। আমি যেতে পারবো একা। সমস্যা নেই, আমিও পৌঁছে দিতে পারবো। অবশ্য আপু আজ বাসাতেই আছে, গেলে দেখা করতে পারবেন। অর্ষার দুষ্টুমিতে লজ্জা পেয়ে গেল তামিম। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে তামিম বলল, তার আগে একটু আহনাপের বাসায় যাই চলো। এই তো সামনেই ওর বাসা, অফিসের একটা ফাইল আছে ওর কাছে। অর্ষা মাথা দুলিয়ে বলল, আচ্ছা। আহনাবের বাসায় ওরা হেঁটেই গেল। লিফট দিয়ে 5 তলায় উঠে কলিং বেল বাজানোর পর দরজা খুলে দিল বাড়ির মেড। তার চোখে মুখে ভীতি। ভেতর থেকে ভাঙচুরের শব্দ আসছে। তামিম দৌড়ে গেল ভেতরে, পিছু পিছু গেল অর্ষা। ঠিক তখনই একটা কাচের গ্লাস সামনের দিক থেকে ছুঁড়ে মেরেছে আহনাব, যেটা এসে লেগেছে অর্ষার ডান পাশের চোখের কিনারে। ঘটনাটি এত দ্রুত ঘটে গেছে যে কেউই কিছু বুঝতে পারেনি। আহনাব তখনও বাকি জিনিসগুলো উন্মাদের মতো ভাঙচুর করছিল। অর্ষার চিৎকারে সে পিছু ফিরে তাকিয়ে অবাক হয়ে যায়। অর্ষা ব্যথায় চোখের ওপর হাত থেকে চেপে ধরেছে। সাজেদা বেগম, তামিম এবং বাড়ির মেয়েড এসে অর্ষাকে দ্রুত সরিয়ে নিল সেখান থেকে। আহনাব তখনও বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছে আঘাতপ্রাপ্ত অর্ষার দিকে। প্রেমে পড়া বারণ গল্পটি যেভাবে অ্যাপস থেকে শুনবেন। অ্যাপস ওপেন করলে এরকম দেখতে পারবেন। এখানে যে বইগুলো দেখবেন সেগুলো ইবুক, এগুলো পড়তে হবে। নিচে দেখেন অডিও বই লেখা আছে, সেখানে যাবেন। সেখানে গেলে যে বইগুলো দেখতে পারবেন সেগুলো শুনতে পারবেন। গল্প পড়তে ও শুনতে অ্যাপসে অ্যাকাউন্ট করতে হবে। আপনার যদি বাংলাদেশের বাইরে হয়ে থাকেন তাহলে গুগল দিয়ে লগ ইন করুন। এখানে ক্লিক করে জিমেল সিলেক্ট করে অ্যাকাউন্ট করবেন। আর যদি বাংলাদেশের হয়ে থাকেন তাহলে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন।